আসসালামু আলাইকুম। হাই গাইজ, আশা করি তোমরা সবাই এই করোনার সময় ভালো আছো। আসলে গতদিন আমরা ক্লাসের সময় আমাদের একটা কোশ্চেন রেজ করেছিল। তো সেই কোশ্চেনটার আনসার আমি বলেছিলাম যে আমি পরে এই কোশ্চেনটার আনসার দিব, বিকজ এটা সম্পর্কে আমাকে আরেকটু ডিটেলস জানতে হবে। তো আমার মনে হলো যে এটা আমি একটা শর্ট ভিডিও বানিয়ে তোমাদেরকে দেই, তাহলে হয়তোবা তোমরা কিছুটা হলে উপকৃত হবা। আমি আমার সামনের ক্লাসেই হয়তোবা ডায়াবেটিস সম্পর্কে তোমাদের পড়াবো। তার আগে আমার মনে হলো যে এই কোশ্চেনটা যেহেতু রেজ করেছিলে তোমরা, তো এই কোশ্চেনটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর আমার এমনিতে প্ল্যান আছে যে আমি এই সব বড় বড় টপিক গুলোকে ভেঙে ভেঙে ফ্রাকশন করে করে ছোট ছোট করে ভিডিও বানাবো। এতে করে হয়তোবা তোমাদের একটু লাভও হবে। আমি দেখলাম যে স্ক্রিনে বেশিক্ষণ থাকা ইটস রিয়েলি বোরিং। তো চলো, লেটস গেট স্টার্টেড। আমার মনে হয় যে তোমরা হয়তো এই ছবিটা দেখলেই বুঝতে পারবা, এই ছবিটাই কিন্তু সেলফ এক্সপ্লানেটরি, টু সাম এক্সটেন্ট সেলফ এক্সপ্লানেটরি ইন দ্যাট সেন্স যে ডাইউরিসিস এবং পলিউরিয়ার ভিতরে যে ডিফারেন্স, যেটা নিয়ে আমাদের মনের ভিতরে সবসময় একটা খুঁতখুঁতানি থাকে যে ডাইউরিসিসেও আমার লার্জ ভলিউম অফ ইউরিন হয়, পলিউরিয়াতেও লার্জ ভলিউম অফ ইউরিন হয়, তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটার কোথাও না, ডিফারেন্স হচ্ছে এখানে। একটু খেয়াল করে দেখো, আমরা জানি যে ডিফারেন্সটা একটা হচ্ছে ফরমেশন আর একটা হচ্ছে এক্সক্রিশন। তো তাহলে যেহেতু ফরমেশনের ব্যাপারটা আসছে, ফরমেশনটা কোথায় হচ্ছে? ফরমেশনটা অবভিয়াসলি কিডনিতে হয়। আমরা জানি কিডনির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশনই হচ্ছে ফরমেশন অফ ইউরিন। তাহলে কিডনি নর্মাল যতটুকু ভলিউম অফ ইউরিন তৈরি করার কথা, সেটা না করে যদি লার্জ ভলিউম অফ ইউরিন তৈরি করার শুরু করে দেয় যে কোনো কারণে, তাহলে সেটাকে আমরা বলবো ডাইউরেসিস। আর যখন এর ইফেক্ট হিসেবে কোন একটা মানুষ বারবার ইউরিনেশন করতে থাকবে, তোমরা এই ছবিটার দিকে তাকালে বুঝতে পারবা যে যেখানে ট্যাপ দিয়ে যেটা বলা মানে বোঝানো হয়েছে যে টপ 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 করে পানি পড়ছে, মানে ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ান্টিটি, ভলিউম দুটোই যদি বেড়ে যায়, সেটাকে আমরা বলবো পলিউরিয়া। তো চলো আমরা একটু ভিতরে যে এটা সম্পর্কে আরো একটু ডিটেলসে জানার চেষ্টা করি। আমি তোমাদেরকে এর আগের ক্লাসটাতে ওয়াটার হোমিওস্ট্যাসিস যে পড়িয়েছিলাম, তখন তোমাদেরকে বলেছিলাম যে এইটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে সবচেয়ে ভালো হয়। আমি 2.5 লিটার, যেটা আমরা আমাদের স্টুডেন্ট লাইফ থেকে এটা পড়ে আসছিলাম, যে আমরা ওয়াটার ব্যালেন্স বলতে বুঝি যে আমার ইনটেক যতটুকু হবে আউটপুটও ততটুকু হতে হবে, বা অন দ্য আদার ওয়ার্ডস উই ক্যান সে যে আমার আউটপুট প্রতিদিন যতটুকু হবে আমার ইনটেক ততটুকু করতে হবে। তাহলে আমার প্রত্যেকদিন ইউরিনের ভলিউম যদি 1.5 লিটার হয়, মানে প্রতিদিন আমি যদি 1.5 লিটার ইউরিন এক্সক্রিট করি, তাহলে আমাকে ইনপুট মানে প্রতিদিন আমাকে ইনটেক করতে হবে 1.5 লিটার ওয়াটার। এই জিনিসটা মাথায় রাখো, তাহলে পরের জিনিসগুলো বুঝতে একটু সুবিধা হবে। তো এখন চলে আসো, ডায়াবেটিস বলতে আমরা কি বুঝি? ডায়াবেটিস যে বলে দিলাম যে ফরমেশন অফ লার্জ ভলিউম অফ ইউরিন। তো কোথায় এই জিনিসটা কোথায় হচ্ছে? এট দ্য লেভেল অফ কিডনি। যখনই তোমার লার্জ ভলিউম অফ ইউরিন ফরমেশন হবে ডিউ টু এনি কজ, সেটাকে আমরা বলবো ডায়াবেটিস। এখন সাধারণত কতটুকু হলে সেটাকে আমরা ডায়াবেটিস বলি? ইউজুয়ালি ওইটা মনে রাখো, 1.5 লিটার। 1.5 লিটার প্রত্যেকদিন আমার কিডনির নর্মালি 1.5 লিটার ইউরিন ফরমেশন করার কথা, সেটা না করে সে একদম টোটাল ডাবল, মানে 3 লিটার। আমার মনে হয় এটা মনে রাখা তোমাদের জন্য অনেক ইজি হবে যে 1.5 লিটার তার ডাবল হচ্ছে 3 লিটার। তো 1.5 লিটার না করে সে যখন 3 লিটার করে প্রতিদিন ইউরিন এক্সক্রিট করা শুরু করে দিবে পার ডে, তখন সেটাকে আমরা বলবো ডায়াবেটিস। তার মানে এটা কিন্তু প্রবলেমটা কোথায়? ফরমেশন। এটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে একটা মানুষ, মনে করো আমরা অনেক সময় এটা করি না, যে একটা পানির বোতল নিয়ে গাড়িতে উঠলাম, অথবা একটা জুস নিয়ে, অথবা হতে পারে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে, আলটিমেটলি আমরা যে কোনো মানে যে ফর্মে নিয়ে না কোনো বেভারেজ নিয়ে গাড়িতে উঠলাম। তো তুমি খেতে খেতে কি হবে? তুমি খেতে খেতে গাড়ি চালাতে চালাতে যাচ্ছ, বা তুমি কোথাও ট্রেনেই যাচ্ছ, একটা কিছু পানি খেতে খেতে যাচ্ছ, আলটিমেটলি তোমার কিডনি তো বসে থাকবে না ওই সময়, কিডনি তো ইউরিন ফরমেশন শুরু করে দিবে, কিডনি লেভেল ইউরিন ফরমেশন। তার মানে নর্মাল ভলিউমের চেয়ে সে বেশি ভলিউম ইউরিন তৈরি করা শুরু করে দিবে। আলটিমেটলি কি হবে? আলটিমেটলি কিছু দূর যাওয়ার পরেই তোমাকে ওয়াশরুমের সন্ধানে বের হতে হবে। কিসের জন্য? বিকজ ওই সময় তোমার লার্জ ভলিউম অফ ইউরিন তোমাকে এক্সক্রিট করতে হবে। তার মানে এই যে তুমি তোমার কিডনি ইউরিন যে ফরমেশন করে ফেলো
নর্মাল ভলিউমের চেয়ে বেশি, এটাই হচ্ছে ডায়ুরেসিস, এবং যে কারণে তোমাকে তাড়াতাড়ি করে ওয়াশরুমের সন্ধানে যেতে হলো সেটাই হচ্ছে পলিউরিয়া। This is the cause and polyuria, diuresis is the cause, polyuria is the effect. আমরা একটু চোখ বুলায় যাই ইউরিন ফর্মেশনের বেসিক মেকানিজমটার উপরে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে ডিফারেন্ট টাইপ অফ ডাইউরেসিস যেগুলো আছে সেগুলো বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। তো আমরা সবাই মোটামুটি জানি যে এক নাম্বারই হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন। এই গ্লোমেরুলার ফিল্ট্রেশন হয়ে তারপরে যখন এই কিডনি টিবিউল দিয়ে আস্তে 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 যেতে থাকে, তখন কি হয়, ডিফারেন্ট লেভেলে যে কি হতে থাকে, গ্লোমেরুলার টিবিউলার রিঅ্যাবজর্পশন হতে থাকে, এট দ্য সেম টাইম টিবিউলার সিক্রেশন হতে থাকে, আলটিমেটলি যেটা তৈরি হয়ে আমাদের বডি থেকে এক্সক্রিট হয়ে যায় অ্যাজ এ ইউরিন, সেটাই হচ্ছে সেটা মানে অ্যাজ ইউরিন যেটা মানে বের হয়ে চলে যায় গ্লোমেরুলার ফিল্ট্রেশন হওয়ার পরে, টিবিউলার রিঅ্যাবজর্পশন হয়ে টিবিউলার সিক্রেশন হওয়ার পরে যে বাকি রেসিডিউ যেটুকু থাকে সেটাই হলো আমার বডি থেকে ইউরিন হিসেবে বের হয়ে যায়। এছাড়া আমরা তো জানি যে প্রথমে গ্লোমেরুলার ফিল্টার যেটা তৈরি হয় সেটা এবং প্লাজমার ভিতরে বেসিক্যালি কোনো ডিফারেন্স থাকে না, একটাই ডিফারেন্স থাকে, সেটা হচ্ছে প্লাজমাতে প্লাজমা প্রোটিন থাকে আর গ্লোমেরুলার ফিল্টারে কোনো প্লাজমা প্রোটিন থাকে না, বাকি সব কিন্তু সমান থাকে। তো দেখো আমাদের ডায়ুরেসিস কত ধরনের আছে। একটা ডায়ুরেসিস আছে যেটার নাম হচ্ছে ওয়াটার ডায়ুরেসিস, এটা কিন্তু নামই বলে দিচ্ছে এটা আসলে কি ধরনের ডায়ুরেসিস হবে। মানে এখানে তুমি লার্জ ভলিউম অফ ইউরিন যেটা পাস করবা সেটা হাইপোটনিক ইউরিন হবে। আমাদের বডি আমরা নর্মালি যে ইউরিনটা প্রডিউস করি সেটা কিন্তু হাইপারটনিক। তোমরা জানো হয়তো আমাদের প্লাজমার অসমোলারিটি কত, প্লাজমার অসমোলারিটি হচ্ছে 300 মিলি অসমোল পার লিটার। অন দ্য আদার হ্যান্ড তুমি যদি ইউরিনের অসমোলারিটি চিন্তা করো তাহলে সেটা হচ্ছে 600 মিলি অসমোল পার লিটার, তাহলে কমপ্লিটলি একদম ডাবল। আমরা জানি যে আমাদের বডি থেকে যেহেতু ওই যে টিবিউলার সিক্রেশন হয়, মানে আমার বডির যেগুলো আনওয়ান্টেড ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো আছে, ওয়েস্ট এক্সক্রিটরি যে সলিড গুলো আছে সেগুলোকে ওয়াশ করে নিয়ে বের হয়ে যায় বলেই আমার ইউরিন ফর্মেশন হতে হতে ইউরিনের অসমোলারিটি অনেক বেড়ে যায়, কারণ ওখানে সলিউটের পরিমাণ তখন বেড়ে যায়। ওয়াটার ডায়ুরেসিসে এই জিনিসটা কখনোই তোমরা ভুল করবা না, সেটা হচ্ছে সব সময় মনে রাখবা যে ওয়াটার ডায়ুরেসিসে সব সময়ের জন্য এটা কিন্তু হাইপোটনিক ইউরিন হবে, হাইপোটনিক ইউরিন হবে, কারণ এখানে অবশ্যই ওয়াটারের পরিমাণটাই বেশি থাকবে। কারণ কি, কারণ হচ্ছে যে আইদার তুমি এক্সেসিভ ইনটেক করতেছো ওয়াটার, অথবা তুমি কোনো কারণে একটা পেশেন্টকে হাইপোটনিক ফ্লুইড ইনফিউজ করে ফেলেছো। হাইপোটনিক নাম শুনলে বোঝা যায় যে এখানে সলিউটের পরিমাণ কম আছে, ওয়াটারের পরিমাণ বেশি আছে। তারপর তুমি চিন্তা করো তুমি এক্সেসিভ অ্যামাউন্ট অফ ওয়াটার ইনটেক করে ফেলেছো, তার মানে কি, তখন ওয়াটারের পরিমাণ বেশি, সলিউটের পরিমাণ কম, স্বাভাবিকভাবেই তুমি যে ইউরিনটা পাস করবা ওইটাতে ওয়াটারের পরিমাণই বেশি থাকবে। এই কারণে এই সময় আমরা সাধারণত ডায়ুরেসিসে যেটা হয় সেটা হচ্ছে আমরা হাইপোটনিক ইউরিনটা এক্সক্রিট করি। দেখো ওয়াটার ডায়ুরেসিসের মেকানিজমটা তোমরা যদি একটু দেখো তাহলে তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। মনে করো আমরা এক্সেসিভ ইনটেক অফ ওয়াটার করলাম, অথবা আমি ভুল করে আমার কোন একটা পেশেন্টকে, মনে করো হাইপারটনিক হাইপোভলিউমিয়ার একটা পেশেন্ট, তাকে আমি কি ভাবলাম যে একে বোধহয় হাইপোটনিক সলিউশন দিলেই ভালো হবে, কিন্তু আসলে তো হাইপোটনিক সলিউশন দেওয়া যাবে না, দিতে হবে আইসোটনিক সলিউশন। তো আমি ভুল করে তাকে হাইপোটনিক সলিউশন দিয়ে ফেললাম, তখন আলটিমেটলি কি হয়ে যাবে, তার বডিতে ওয়াটারের পরিমাণ অনেক বেড়ে গেছে রাদার দ্যান সলিউট। যখনই আমার বডিতে ওয়াটারের পরিমাণ বেড়ে যাবে তখন কি হবে, অ্যান্টিডায়োটিক হরমোন সিক্রেশন যেটা আমাদের হাইপোথ্যালামাস থেকে সিক্রেশন হয়ে পিটুইটারি পোস্টের পিটুইটারিতে জমা থাকে, আমরা জানি এই সিক্রেশনটা তখন সাপ্রেস হয়ে যাবে। এবং আমরা এটাও জানি যে আমাদের এই অ্যান্টিডায়োটিক হরমোন সিক্রেশনের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টিমুলেটরি ফ্যাক্টরই হচ্ছে হাইপার অসমোলারিটি। তো তোমার এখানে তো হাইপো অসমোলারিটি হয়ে গেছে, কারণ কি, তোমার ওয়াটারের পরিমাণ বেশি, সলিউটের পরিমাণ কম, সেই কারণে এখানে অ্যান্টিডায়োটিক হরমোন সিক্রেশনটা সাপ্রেস হয়ে যাবে। অ্যান্টিডায়োটিক হরমোন সিক্রেশন সাপ্রেস হয়ে যাওয়া মানে হচ্ছে কালেক্টিং ডাক্ট থেকে তখন আর কোনো ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে না। আমরা তোমাদের সাথে এটা নিয়েও আলোচনা করেছিলাম যে আমার কিডনি টিবিউল থেকে আসলে দুই ভাবে ওয়াটার
ওয়াটারের অসমোসিস হয়। একটা হচ্ছে অব্লিগেটরি ওয়াটার অসমোসিস, আরেকটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ ওয়াটারের অসমোসিস হয়। তো যেটা অব্লিগেটরি সেটা সবসময় মনে রাখবো, অব্লিগেটরি মানে এখানে একটা অব্লিগেশন আছে, মানে তার ওখানে অসমোসিস হইতেই হবে। সলিউট মানে সোডিয়াম ক্লোরাইড, গ্লুকোজ এগুলো যখন বডি আবার ব্যাক করায় নিয়ে চলে আসে, আই মিন ওগুলোর যখন রিঅ্যাবজর্পশন হয়ে আবার ব্যাক করে ব্লাডে চলে আসে, তখন সেইগুলোকে ফলো করে অবশ্যই ওয়াটার চলে আসবে। আর ফ্যাকাল্টেটিভ মানে এখানে তার লিবার্টি আছে, এখানে ফ্রি মানে তার একটা স্বাধীনতা আছে। এখানে কি, এখানে শুধুমাত্র এই কালেক্টিং ডাক্ট, ডিস্টাল কনভলিউটেড টিউবের বেসিক্যালি কালেক্টিং ডাক্টটা নর্মালি হচ্ছে ইমপারমিয়েবল থাকে ওয়াটারের জন্য, এবং যখন অ্যান্টিডায়োটিক হরমোন আসে, অ্যান্টিডায়োটিক হরমোনের প্রেজেন্সে শুধুমাত্র ওয়াটারের জন্য পারমিয়েবল হয়। আমি একটু পর ছবিতে তোমাদেরকে দেখাচ্ছি। তো অ্যান্টিডায়োটিক হরমোন তোমার নাই, তাহলে তো তোমার ইমপারমিয়েবল থেকে যাবে ওয়াটারের জন্য, তোমার কালেক্টিং ডাক্টটা তখন ইমপারমিয়েবল থেকে যাবে। কালেক্টিং ডাক্ট যদি ইমপারমিয়েবল থেকে যায়, তাহলে তো ওই ফ্যাকাল্টেটিভ যে ওয়াটার রিঅ্যাবজর্পশন এটা তো আর হতে পারবে না। ফ্যাকাল্টেটিভ ওয়াটার রিঅ্যাবজর্পশন যদি না হতে পারে, তাহলে এই এক্সেস অ্যামাউন্ট অফ ওয়াটার গুলো আলটিমেটলি কি হবে, আলটিমেটলি তোমার ইউরিনের সাথে লস্ট হয়ে যাবে। এই কারণে সবসময় আমরা ওয়াটার ডায়োরিসিসে অলওয়েজ আমরা কি করব, হাইপোটনিক ইউরিন এক্সক্রিট করব। আমি তোমাদেরকে এই অ্যাকুয়াপোরিনটা একটু জাস্ট দেখায় রাখতে এই জন্যে যে আমার অ্যান্টিডায়োটিক হরমোন, বেসিক্যালি এই অ্যান্টিডায়োটিক হরমোন কিভাবে কাজ করে একটু পরের ছবিতেই তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে তোমরা এই অ্যাকুয়াপোরিনটার সাথে একটু পরিচিত হয়ে থাকো। অ্যাকুয়াপোরিন সম্পর্কে এর আগেও আমি তোমাদের সাথে আলোচনা করেছি। তো অ্যাকুয়াপোরিনটাকে একটু চিনে রাখো। এই অ্যাকুয়াপোরিন টুটা আসলে সেল মেমব্রেনে মানে ইন্ট্রোডিউস করায় দেওয়ার জন্য বা সেল মেমব্রেনে এটাকে রিক্রুট করার জন্য এই অ্যান্টিডায়োটিক হরমোনের একটা রোল রয়ে গেছে। এই পরের ছবিটা দেখলেই তোমরা বুঝবা যে আমার বডিতে যখন আমি হাইপার অসমোলার কন্ডিশনে চলে গেলাম, তখন আমার বডি থেকে কি হবে, এই যে অ্যান্টিডায়োটিক হরমোন চলে আসবে। অ্যান্টিডায়োটিক হরমোন চলে এসে ও V2 রিসেপ্টর একটা থাকে, এই রিসেপ্টরের সাথে প্রথমে বাইন্ড করার পরে তারপরে এটা অ্যাক্টিভেটেড হয়ে এর যে সেকেন্ড মেসেঞ্জার হিসেবে যে সিগন্যালটা যায়, সে যে এই সেলের ভিতরে কিন্তু এই যে অ্যাকুয়াপোরিন যেগুলো, সেই অ্যাকুয়াপোরিন গুলো কিন্তু সেলের ভিতরে থাকে। প্রথমে কিন্তু এই সেলের ভিতরে স্টোরেজ ফর্মে থাকে অ্যাকুয়াপোরিন, এই যে যে ওয়াটার পোর গুলো, এগুলো কিন্তু এইভাবে স্টোরেজ ফর্মে থাকে। এইগুলোকে আলটিমেটলি নিয়ে এই সেল মেমব্রেনের গায়ে রিক্রুট করতে হলে তোমার এই অ্যান্টিডায়োটিক হরমোনকে লাগবে। অ্যান্টিডায়োটিক হরমোন যদি না আসে, তাহলে এরা কিন্তু রিক্রুটেড হবে না, সেল মেমব্রেনে কিন্তু এরা রিক্রুটেড হবে না। তাহলে দেখো, অ্যান্টিডায়োটিক হরমোন যখন চলে আসলো, তখন এই যে স্টোরেজ বেসিক্যালি হিসেবে যে অ্যাকুয়াপোরিন 2 যেগুলো ছিল, এগুলো সবাই আলটিমেটলি যে এই সেল মেমব্রেনের গায়ে লেগে গেল। যখনই লেগে গেল, এই কালেক্টিং ডাক্টের এই লুমেনের কথা চিন্তা করো, এই পাশের যে সেল মেমব্রেন, এই লুমিনাস সারফেসের যে সেল মেমব্রেন, এর গায়ে যখন লেগে গেল, তখন দেখো এটা ওয়াটারের জন্য পারমিয়েবল হয়ে গেল, এবং ওয়াটার গুলো আলটিমেটলি রিঅ্যাবজর্পশন করায় ব্লাডে ব্যাক করায় নিয়ে চলে আসলো। এটা তো হচ্ছে যে তোমার নর্মাল কন্ডিশনে হচ্ছে। তুমি খেয়াল করে দেখো, তোমার বডির অসমোলারিটি কমে গেছে। যদি তোমার বডির অসমোলারিটি কমে গেছে, মানে তোমার ওয়াটারের পরিমাণ বেড়ে গেছে, তখন কি হবে, তখন তো এই অ্যান্টিডায়োটিক হরমোন আর আসবে না। আর অ্যান্টিডায়োটিক হরমোন যদি না আসে, তাহলে এই সমস্ত বাকি অ্যাক্টিভিটিস গুলো সাপ্রেস হয়ে যাবে, এই কোনোটাই আর তখন হবে না। কোনোটা না হওয়ার জন্য এই ওয়াটার রিঅ্যাবজর্পশন করে আর ব্লাডে আসতে পারবে না। এই ওয়াটার সবগুলো আলটিমেটলি ইউরিনের মাধ্যমে এক্সক্রিট হয়ে যাবে, এবং এই যে ইউরিনের মাধ্যমে এক্সেস ওয়াটার গুলো এক্সক্রিট হয়ে যাচ্ছে, এই জন্যই কিন্তু ডায়োরিসিসটা হচ্ছে, মানে লার্জ ভলিউম অফ ইউরিন ফর্মেশন হচ্ছে। এবং এই কারণেই বারবার করে সেই পার্সনটাকে কোথায় যেতে হচ্ছে, ওয়াশরুমে দৌড়াতে হচ্ছে। আচ্ছা, এই নর্মাল কন্ডিশনটা তোমরা দেখো, ওয়াটার ডায়োরিসিস, আর এটা হচ্ছে যদি অ্যান্টিডায়োটিক হরমোন যদি থাকে তখন কি কন্ডিশন হয়, আর অ্যান্টিডায়োটিক হরমোন না থাকলে কি কন্ডিশন হয়। এটা দেখলেই তোমরা বুঝবা যে এই যে হচ্ছে কালেক্টিং ডাক্ট। নর্মালি তো কালেক্টিং ডাক্ট আমরা জানি যে নর্মালি কালেক্টিং ডাক্টটা ওয়াটারের জন্য ইমপারমিয়েবল থাকে, শুধুমাত্র অ্যান্টিডায়োটিক হরমোনের প্রেজেন্সে এটা পারমিয়েবল হয়। নর্মাল কন্ডিশনে অ্যান্টিডায়োটিক হরমোন আসলো, এটা পারমিয়েবল হলো, ওয়াটার গুলো চলে গেল, ওয়াটার গুলোকে ব্যাক করে আবার ব্লাডে নিয়ে আসা হলো। তাহলে আমার
কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি হলো এইভাবে। কিন্তু তোমার অ্যান্টিডায়োটিক হরমোন যদি না থাকে তাহলে কি হবে? তাহলে তো এই দেখো যে কালেক্টিং ডাক্ট থেকে কিন্তু আর ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে না। যেহেতু ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে না, তাহলে সমস্ত ওয়াটার গুলো কিন্তু বের হয়ে চলে যাবে ইউরিনের সাথে। এই জন্যই ওয়াটার ডায়ালিসিস হবে। এখন ওয়াটার ডায়ালিসিস আরেকটা আমরা ওয়াটার ডায়ালিসিস কেন হয়, কি কারণে হয়? কারণ এর ভিতরে 1 নাম্বার কন্ডিশন হচ্ছে যদি তুমি এক্সেস অ্যামাউন্ট অফ ওয়াটার ইনটেক করো, এটা হচ্ছে তোমার ফিজিওলজিক্যাল কজ বা নর্মাল কন্ডিশনে। আমি তোমাদেরকে সবসময় একটা জিনিস বলি যে তোমরা যারা রমজান মাসে রোজা রাখো তারা এই এক্সপেরিমেন্টটা করে দেখতে পারো যে আমরা অনেক সময়, বিশেষ করে আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলায় রোজা রাখতাম, তখন ভাবতাম যে সারাদিন যেহেতু আমরা পানি খাবো না, তাহলে একবারে অনেক পানি খেয়ে নিতে হবে। এই জন্য একবারে অনেক বেশি পানি খেতাম। তো অনেক বেশি যদি পানি খেয়ে ফেলি তাহলে কি হবে? স্বাভাবিক আমার লার্জ ভলিউম অফ ইউরিন তৈরি হবে। তো সেটাই হচ্ছে এই এক্সেস যদি কেউ ওয়াটার ইনটেক করে তাহলে ওয়াটার ডায়ালিসিস হবে। এছাড়াও হতে পারে, একটু আগে আমি তোমাদেরকে বলেছি, যদি কেউ হাইপোটনিক ফ্লুইড দেয় তাহলে হতে পারে, মানে মনে করো 5% দিয়ে দিল ডেক্সট্রোজিন অ্যাকোয়া দিয়ে দিল উইদাউট সোডিয়াম ক্লোরাইড, তাহলে এই ডেক্সট্রোজ মানে আমরা জানি গ্লুকোজ গুলো আমার সেলের ভিতরে চলে যাবে, শুধু আমার থেকে যাবে কি ওয়াটার যখনই থেকে যাবে আমরা জানি যে সোডিয়াম ক্লোরাইড যদি না থাকে, মানে সলিউট যদি না থাকে, তাহলে শুধু ওয়াটারকে ধরে রাখা যায় না। যেহেতু ওয়াটারকে আমরা ধরে রাখতে পারবো না, সেহেতু আমার ওয়াটার গুলো ওয়াটার ডায়ালিসিস হিসেবে আমার বডি থেকে বের হয়ে যাবে। এছাড়াও আরেকটা ক্লিনিক্যাল কন্ডিশন হতে পারে, সেটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। আমি জানি না তোমরা এটা নাম শুনেছো কিনা, নাম শুনেছো হয়তো অনেকেই। ডায়াবেটিস ইনসিপিডাস এটা ইটস আ কাইন্ড অফ ক্লিনিক্যাল কন্ডিশন। এখানে যেটা সমস্যা হয়, এখানে অ্যান্টিডায়াবেটিক হরমোনের এটা হয় আইদার ডিউ টু ডেফিসিয়েন্সি অফ অ্যান্টিডায়াবেটিক হরমোন or due to less sensitive or reduced sensitivity of the antidiuretic hormone to the receptor. আমি তো একটু আগে তোমাদেরকে দেখালাম যে V2 রিসেপ্টরের মাধ্যমে কিন্তু অ্যান্টিডায়াবেটিক হরমোনটা কাজ করে। কোনো কারণে মনে করো কারোর ওই রিসেপ্টরটা নাই, এটা জেনেটিক্যালি অনেক সময় ডেফিসিয়েন্সির জেনেটিক্যালি ওই মিউটেশনের কারণে ওই রিসেপ্টরটা কারো অ্যাবসেন্ট থাকতে পারে, তাহলে তাদের ক্ষেত্রে এটা থাকবে না। তার মনে করো অ্যান্টিডায়াবেটিক হরমোন আছে বাট রিসেপ্টর নাই, রিসেপ্টর যদি না থাকে তাহলে যেমন এটা কাজ করতে পারবে না। এটাকে আমরা বলে থাকি নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস। আরেকটা ডায়াবেটিস ইনসিপিডাস হতে পারে যেটাকে আমরা বলে থাকি ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিডাস। কারো যদি কখনো হেড ইনজুরি হয় তাহলে তোমরা তো জানোই যে, বা কোনো কারণে মনে করো হাইপোথ্যালামাস বা পিটুইটারি গ্ল্যান্ডে টিউমার হলে, বিভিন্ন কারণে হতে পারে, এগুলো তোমরা ক্লিনিক্যাল সিচুয়েশনে যাওয়ার পরে জানবা। তো সেসব কারণে কারো যদি সেন্ট্রালি অ্যান্টিডায়াবেটিক হরমোন সিক্রেশন না হয় বা কম হয়, তাহলেও কিন্তু এই ডায়াবেটিস ইনসিপিডাস হবে। এটা যদি কম হয় তাহলে খেয়াল করে দেখো অ্যান্টিডায়াবেটিক হরমোন নাই, অ্যান্টিডায়াবেটিক হরমোন না থাকলে ওর ডেফিসিয়েন্সির জন্য যা হওয়ার সবকিছুই হবে, মানে ওয়াটারটা আর তোমার ওয়াটারকে ধরে রাখতে পারবে না, এই কারণে ওয়াটার ডায়ালিসিস হবে। এরপরের যেটা আমরা তাহলে পড়লাম না, আমরা জানি যে ডায়ালিসিস 3 ধরনের আছে। নাম্বার 1 হচ্ছে ওয়াটার ডায়ালিসিস, এরপর নাম্বার 2 হচ্ছে অসমোটিক ডায়ালিসিস। আচ্ছা, অসমোটিক ডায়ালিসিসের ব্যাপারটাতে আসো, যে আমরা জানি যে আমাদের সোডিয়াম ক্লোরাইড, তোমাদের সাথে আমার এর আগে কথা হয়েছিল যখন আমি তোমাদেরকে বলেছিলাম যে ইফেক্টিভ অসমোলারিটি দেয় মেইনলি দুইটা সলিড। একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, মানে সোডিয়ামের সাথে তো সবসময় ক্লোরাইড, মানে সোডিয়ামটা যেহেতু ক্যাটায়ন তার সাথে একটা অ্যাসোসিয়েটেড অ্যানায়ন থাকবে, সোডিয়াম ক্লোরাইড। এন্ড অ্যানাদার মনে হচ্ছে গ্লুকোজ। আমরা বলেছিলাম যে ইউরিয়াটা ইফেক্টিভ অসমোল হিসেবে আমরা কাউন্ট করি না। কেন কাউন্ট করি সেটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করেছিলাম। ম্যানিটলের কথাটা আমি পরে আসবো। ম্যানিটলকে সাধারণত আমরা ট্রিটমেন্ট পারপাস ইউজ করে থাকি। তো এখানে খেয়াল করে দেখো যে নর্মালি আমার সোডিয়াম ক্লোরাইড এবং গ্লুকোজ এই দুটাই তো রিঅ্যাবজর্পশন হয়ে ব্যাক করে চলে আসার কথা। সোডিয়াম ক্লোরাইড এবং গ্লুকোজ যখন রিঅ্যাবজর্পশন হয়ে, ওই জন্য আমি তোমাদেরকে প্রথমে ছবিটা দেখাই নিলাম যে আমার ইউরিন তৈরির বেসিক মেকানিজম কি। বেসিক মেকানিজম হচ্ছে প্রথমে গ্লোমেরুলার একটা ফিল্টার তৈরি হবে, টিবিউলার রিঅ্যাবজর্পশন হবে। তো টিবিউলার রিঅ্যাবজর্পশনের সময় কি হয়, সোডিয়াম ক্লোরাইড গ্লুকোজ এগুলো আবার রিঅ্যাবজর্পশন হয়ে ব্লাডে ব্যাক করে। কোনো কারণে মনে করো এই সোডিয়াম ক্লোরাইড এবং গ্লুকোজ রিঅ্যাবজর্পশন হলো না, তাহলে কি হয়ে গেল, এরা যদি টিবিউলে থেকে যায়, টিবিউলে থেকে গেলে তো এরা তো অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স। অসমোটিক্যালি যদি অ্যাক্টিভ সাবস্টেন্স হয় তাহলে তারা তো ওয়াটারের অসমোসিস করবে, মানে ওয়াটারকে ব্লাড থেকে উল্টা আরো ড্র করে কোথায় নিয়ে আসবে, টিবিউলের ভিতরে নিয়ে আসবে। এই কারণে তখন তোমার ইউরিনের পরিমাণ অনেক বেড়ে যাবে। অসমোটিক ডায়ালিসিস ইটস অ্যানাদার টাইপ অফ ডায়ালিসিস। তো কি কারণে এই অসমোটিক ডায়ালিসিস হতে পারে,
বেশিরভাগই ক্লিনিক্যাল কন্ডিশন লাইক তোমরা অবশ্যই ডায়াবেটিস মেলাইটাস বলবা না, আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস বলবা। কারণ আমরা জানি যে ডায়াবেটিস মেলাইটাস হলেই কিন্তু কারোর এরকম হবে না যে ইউরিনের সাথে সুগার যাচ্ছে। কখন যাবে? যদি তার রেনাল থ্রেশহোল্ড যে লেভেল আছে সেটা যদি ক্রস করে যায় তখনই শুধুমাত্র গ্লুকোজ যেতে থাকবে, তাই না? আদারওয়াইজ কিন্তু গ্লুকোজের যে একটা থ্রেশহোল্ড লেভেল আছে সেই থ্রেশহোল্ড লেভেলে পৌঁছানোর আগ পর্যন্ত কিন্তু গ্লুকোজ কখনোই ইউরিনে পাস হয় না। তাহলে কারোর যদি আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস থাকে অথবা যদি কারোর রেনাল থ্রেশহোল্ড লেভেলটা কম থাকে তাহলে শুধুমাত্র তার ইউরিনে গ্লুকোজ থাকতে পারে, এবং ইউরিনে যদি গ্লুকোজ থাকে তখন এটা যেহেতু ইফেক্টিভ অসমোলারিটি ক্রিয়েট করার ক্ষমতা আছে, সে যেহেতু একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, তাহলে সে ওয়াটারের অসমোসিস করাবে। ওয়াটারের অসমোসিস করানো মানে ওর সাথে সে অনেক, যখন সে বের হয়ে যাবে তখন তার সাথে অনেক পানি নিয়ে বের হয়ে যাবে। তোমরা খেয়াল করে দেখবা তোমাদের যদি কোনো আত্মীয় স্বজনের ডায়াবেটিস থেকে থাকে তাহলে দেখবা যে তাদের ফ্রিকোয়েন্সি পলিউরিয়া হয়। সে তো আর এটা ডায়ালিসিস বুঝবে না, সে তো পেশেন্ট। যে তুমি মেডিকেল স্টুডেন্ট, তুমি ডাক্তার হতে যাচ্ছ, তোমার এটা বুঝতে হবে যে যে মানুষটা তোমাকে সে কমপ্লেন করলো যে তার এরকম ঘন ঘন বাথরুমে যেতে হচ্ছে, ইভেন রাতে উঠেও যেতে হচ্ছে, তাহলে তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে কেন তার এই পলিইউরিয়াটা কেন হচ্ছে, কেন বারবার তাকে এই ম্যাচুরেশন করার জন্য বাথরুমে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। নিশ্চয় ব্যাকগ্রাউন্ডে কিছু কারণ আছে, সেই ব্যাকগ্রাউন্ড কারণ খুঁজতে যেই কিন্তু তুমি বের করবা যে তাহলে সে কোন ধরনের ডায়াবেটিসে ভুগতেছে। তাহলে তার কি আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস আছে বা অন্য কোনো কারণ আছে কিনা, তখন তোমাকে ফাইন্ড আউট করতে হবে। যাই হোক, যদি কারোর আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস থাকে তাহলে যেহেতু গ্লুকোজটা আনরিঅ্যাবজর্ব থেকে যাবে এবং রেনাল টিবিউলে থেকে যাবে, সে অসমোটিক গ্রেডিয়েন্ট তৈরি করবে, ওয়াটারকে তার সাথে ড্র্যাগ করে নিয়ে চলে যাবে। এই কারণে হচ্ছে তখন কি হবে, অসমোটিক ডায়াবেটিস হবে। সোডিয়াম ক্লোরাইড যদি থাকে সেম জিনিস হবে। আমরা বলে থাকি ইউজ অফ ডায়াবেটিক্স, মানে যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের ক্ষেত্রে আমরা ডায়াবেটিস দিই, ডায়াবেটিসের ট্রিটমেন্ট করে থাকি। তো এখানে কিন্তু ব্যাপারটা তাই, এই বেশিরভাগ ডায়াবেটিস তোমরা যখন থার্ড ইয়ারে যে ফার্মাকোলজি পড়বা দেখবে বেশিরভাগ ডায়াবেটিস গুলো কিভাবে কাজ করে, এই সোডিয়াম ক্লোরাইড এগুলোকে রিঅ্যাবজর্পশন হতে বাধা দেয়। সোডিয়াম ক্লোরাইড যদি রিঅ্যাবজর্পশন না হতে পারে তাহলে কি হবে, সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন না হলে তো তখন ওই যে অব্লিগেটরি যে ওয়াটার রিঅ্যাবজর্পশনটা আর হবে না। অব্লিগেটরি ওয়াটার রিঅ্যাবজর্পশন যদি না হয় তাহলে তো সমস্ত ওয়াটার গুলো বের হয়ে চলে যাবে তোমার বডি থেকে, ওয়াটার স্বাভাবিকভাবে ওয়াটার বের হয়ে যাবে। এই ওয়াটার বের হয়ে যাবে বলেই তো ডায়াবেটিসটা হয়, মানে ফ্রিকোয়েন্সি অফ ম্যাচুরেশন তখন বেড়ে যাবে, লার্জ ভলিউমে ইউরিন ফর্মেশন হবে। এছাড়াও দেখো ম্যানিটাল ইনফিউশন করলে, ম্যানিটাল ইনফিউশনটাকে আমরা ট্রিটমেন্ট পারপাস ইউজ করে থাকি। লাইক যদি কারো সেরিব্রাল ইডিমা হয়, মানে কোনো কারণে যদি ইন্ট্রাসেলুলার অসমোটিক প্রেসার বেড়ে যায়, মানে মনে করো তুমি বাইরে যদি হাইপোটনিক সলিউশন দাও, ভিতরে আছে হচ্ছে হাইপারটনিক সলিউশন সেলের ভিতরে। আমি তোমাদেরকে এর আগে যখন পড়াইছি তখন সবসময় বলেছি যে ইসিএফ এবং আইসিএফ এর অসমোটিক প্রেসার সেম হতে হবে, না হলে কি হবে, যদি ইসিএফ এর অসমোটিক প্রেসার কম হয় তাহলে ফ্লুইড শিফটিং হবে, মানে ওয়াটারের অসমোসিস হবে টুয়ার্ডস ফ্রম ইসিএফ টু আইসিএফ। তো কারোর যদি এরকম হয় যে হাইপোটনিক সলিউশন আছে বাইরে, সেলের বাইরে, তাহলে তখন কি হবে, ইসিএফ থেকে ফ্লুইডের অসমোসিস হবে, মানে ওয়াটারের অসমোসিস হবে টুয়ার্ডস আইসিএফ, তাহলে সেরিব্রাল ইডিমা হবে, মানে সেল সোয়েলিং হবে। এইটা ট্রিটমেন্ট করার জন্য সাধারণত আমরা ম্যানিটল ইনফিউশন করে থাকি। তো খেয়াল করে দেখো, ম্যানিটল ইনফিউশন করলে ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে এই যে এটা হচ্ছে টিবিউলার মেমব্রেন, সরি এটা হচ্ছে রেনাল টিবিউল। টিবিউলের ভিতরে প্রচুর পরিমাণে ম্যানিটল আছে। তোমরা জানো বোধহয় যে ম্যানিটলের একটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে যেটা ফ্রিলি ফিল্টার। এটা হচ্ছে যে রিঅ্যাবজর্পশনও হয় না, সিক্রেটেডও হয় না। এই জন্য এটাকে আমরা একটা জিএফআর মেজার করার জন্য একটা আইডিয়াল সলিউট হিসেবে থিঙ্ক করে থাকি। তো তোমরা এইভাবে তুমি মনে করো পেশেন্টকে ম্যানিটল খাওয়াই দিলে অর্থোগ্লোমেরুলার ফিল্ট্রেটে ম্যানিটল চলে আসবে। ম্যানিটল যখনই চলে আসবে তখন সে কি করবে, ম্যানিটল তো এই যে দেখো এটা তো রিঅ্যাবজর্পশন হবে না, রিঅ্যাবজর্পশন হয়ে সে ব্লাডে আর ব্যাক করবে না। রেনাল টিবিউলের ভিতরে যখন থেকে যাবে, সে তো অসমোটিক্যালি অ্যাক্টিভ একটা সাবস্টেন্স ম্যানিটল। সে যদি অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স হয় তাহলে সে কি করবে, দেখো ব্লাড থেকে সে ওয়াটার ড্র করে নিয়ে আসবে, অসমোটিক গ্রেডিয়েন্ট তৈরি হবে। অসমোটিক গ্রেডিয়েন্ট যদি তৈরি হয় তাহলে ওয়াটার সব ইউরিনের মাধ্যমে আলটিমেটলি ওয়াটার গুলো বের হয়ে চলে যাবে।
তো ম্যানিটল দিয়ে যখন আমরা কাউকে ট্রিটমেন্ট করাবো তখন তো আমার এই যে লস অফ ওয়াটার হবে, তার মানে যেহেতু আমার ডায়ালিসিস হচ্ছে অবশ্যই আমার লস অফ ওয়াটার হবে। কিন্তু এট দ্য সেম টাইম কি হবে, আমার ওই যে আমি যে জন্য আমি যে ট্রিটমেন্ট পারপাস সেট ইউজ করেছিলাম, ওই যে রিডিউসড ইন্ট্রাসেলুলার ভলিউম, আমার আইসিএফ এর কি হয়ে গিয়েছিল, আইসিএফ এর ভলিউম বেড়ে গেছিল, আমার আইসিএফ এর ভলিউম আমি কমাতে চাচ্ছি, সেটা আমি কমাতে পারবো। এবং যখন তোমার দেখো বেশি বেশি করে ওয়াটার বের হয়ে যাবে ম্যানিটলের সাথে, তখন কিন্তু একটা হাইপারন্যাট্রিমিয়া মানে হাইপোভলিমিক হাইপারন্যাট্রিমিয়া হবে, বা এটাকে আমরা বলতে পারি হাইপারটনিক হাইপোভলিমিয়া হবে। এছাড়াও আমাদের আরেকটা ডায়ালিসিস আছে, আমরা তো অলরেডি কথা বলে ফেললাম। একটা হচ্ছে ওয়াটার ডায়ালিসিস, নাম্বার 1 হচ্ছে ওয়াটার ডায়ালিসিস, নাম্বার 2 হচ্ছে আমার অসমেটিক ডায়ালিসিস, নাম্বার 3 হচ্ছে প্রেসার ডায়ালিসিস। প্রেসার ডায়ালিসিসটা বুঝতে গেলে তোমাদের একটু এই জিনিসটা জানতে হবে, সেটা হচ্ছে যে আমাদের নেট ফিল্ট্রেশন প্রেসার জিনিসটা কি, এবং নেট ফিল্ট্রেশন প্রেসারটা কার উপরে ডিপেন্ড করে। আসলে নেট ফিল্ট্রেশন প্রেসারটা কিন্তু কমপ্লিটলি ডিপেন্ড করে, খেয়াল করে দেখলেই তোমরা বুঝতে পারবা যে ক্যাপিলারি ব্লাড প্রেসারের উপরে ডিপেন্ড করে, এটা কমপ্লিটলি ক্যাপিলারি ব্লাড প্রেসারের উপরে ডিপেন্ড করে। কারণ আর দুইটা যে প্রেসার থাকে, একটা হচ্ছে কলয়েডাল অসমোটিক প্রেসার, কলয়েডাল অসমোটিক প্রেসার অফ দা ক্যাপিলারি, আর আরেকটা হচ্ছে যে ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার। ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার এবং কলয়েডাল অসমোটিক প্রেসার অফ দা ক্যাপিলারি, এই দুটা তো অপোজ করে, উল্টা দিকে। এই যে ছবিটা দেখলে কিন্তু বোঝা যায় অপোজ করে। শুধুমাত্র এই ভিতরে যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার অফ দা গ্লোমেরুলার ক্যাপিলারি, সেটাই কিন্তু আউটওয়ার্ডস দিকে ঠেলে দেয়, মানে এই ফোর্সেই কিন্তু তোমার ফিল্ট্রেশনটা হয়। এই জন্য এটাকে আমরা বলে থাকি নেট ফিল্ট্রেশন প্রেসার। এখানে দেখলেই তোমরা এই ছবিটা দেখলেও এখানে উপরের দিকে তাকাও, দেখো 60 মিলিমিটার অফ মার্কারি থেকে বাকি দুটাকে কিন্তু আমরা বিয়োগ দিয়ে আমার আসলে নেট ফিল্ট্রেশন প্রেসার হচ্ছে 10। এখন কোনো কারণে মনে করো তোমার এখানে ক্যাপিলারি ব্লাড প্রেসার যদি বেড়ে যায়, 60-র চেয়ে উপরে হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে আলটিমেটলি কি হয়ে দাঁড়াবে, এই দুটো তো কোনো চেঞ্জ হবে না, তাহলে তোমার নেট ফিল্ট্রেশন প্রেসারটা বেড়ে যাবে। নেট ফিল্ট্রেশন প্রেসার যদি বেড়ে যায়, তাহলে তোমার গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা অনেক বেড়ে যাবে। নর্মাল যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট তার চেয়ে মনে করো ডাবল ট্রিপল এরকম হয়ে যাবে। যদি এরকম হয়ে যায় তখন কি হবে, তোমার গ্লোমেরুলার ফিল্টার যদি বেশি বেশি তৈরি হয়, যত বেশি গ্লোমেরুলার ফিল্টার তৈরি হবে তখন তোমার টাইম অনেক বেশি, মানে রিঅ্যাবজর্পশন করার টাইম অনেক কম পাবে, টিবিউল গুলো রিঅ্যাবজর্পশন করার টাইম অনেক কম পাবে, সেই কারণে অনেক বেশি করে ওয়াটার লস হয়ে যাবে। আমরা জানি যে রেনাল আর্টারিয়াল ফ্লো মানে রেনাল ব্লাড ফ্লো যেটা, সেটা অটো রেগুলেটেড হয়। কোনো কারণে যদি এই রেনাল ব্লাড প্রেসারের এই অটো রেগুলেশনটা কোনো কারণে যদি ফেল হয়ে যায়, বিশেষ করে কোনো কারণে যদি কারোর মিন সিস্টোলিক ব্লাড প্রেসার যদি মোর দ্যান 200 মিলিমিটার অফ মার্কারি হয়ে যায়, তাহলে তখন এই অটো রেগুলেশন, রেনাল যে অটো রেগুলেশন সিস্টেম আছে এটা ফেল করে, এবং সেই ক্ষেত্রে তখন সাধারণত এই প্রেসার ডায়ালিসিসটা হয়। আমার মনে হয় তোমরা এই 3টা ডায়ালিসিস সম্পর্কে বুঝতে পেরেছো। আর পলিউরিয়ার কিছুই না, সেটা হলো যে এই যে ফ্রিকুয়েন্ট প্যাসেজ অফ লার্জ ভলিউম অফ ইউরিন, এটা হচ্ছে মোর দ্যান 3 লিটার পার 24 আওয়ার্স। তুমি যদি মোর দ্যান 3 লিটার পার ডে বা পার 24 আওয়ার্স, কিন্তু সেম জিনিস আমি এখানে একটু চেঞ্জ করে দিয়েছি এই জন্য যে অনেক সময় পার 24 আওয়ার্স বলে তোমরা গুলায় ফেলো, বাট 24 আওয়ার্স এবং পার ডে সেম জিনিস। তাহলে তুমি যদি প্রত্যেকদিন তৈরি করো পার 24 আওয়ার অথবা পার ডে তৈরি করো 3 লিটার, তাহলে সেই 3 লিটারকে তো তোমাকে এক্সক্রিট করতে হবে। ইউরিন হিসেবে যখন তুমি এক্সক্রিট করবা এরকম লার্জ ভলিউম, সেটাই হয়ে গেল তোমার পলিউরিয়া। আশা করি আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। পলিউরিয়া মানে আসলে তোমার তখন তাড়াতাড়ি করে কমোডের দিকে দৌড় দিতে হবে আর কি। তো এটুকুই ছিল এই তোমাদের এই কোশ্চেনটার আনসার। আর যদি তোমাদের এটা সামান্যতম কাজে লেগে থাকে তাহলে আমার এই ভিডিও বানানোটা সার্থক হবে। তো সবাইকে ধন্যবাদ। তোমাদের কোনো কোশ্চেন থাকলে প্লিজ আমাকে যেভাবে কোশ্চেন করা যায় তোমরা কোশ্চেন করো। থ্যাংক ইউ।